বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সর্বশেষ ঘরের বাইরে কোনো জনসভায় বক্তৃতা দিয়েছেন 1 বছরেরও বেশি সময় আগে। আর দল হিসেবে বিএনপির সর্বশেষ রাজনৈতিক সভা হয়েছে প্রায় বছর দেড়েক আগে। গত 20 তারিখ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে দলটি 24 তারিখ সরোয়ার্দিতে সমাবেশের কথা বললেও অনুমোদন না পেয়ে এ নিয়ে আর কোনো উচ্চবাচ্য করেনি। মূলত নয়াপল্টন কার্যালয়ে যুগ্ম মহাসচিবের সংবাদ সম্মেলন আর নানা আলোচনা অনুষ্ঠানে মহাসচিব ও স্থায়ী কমিটির নেতাদের বক্তব্য থেকেই বিএনপির গতি প্রকৃতি বুঝে নিতে হচ্ছে। এর সঙ্গে গত নভেম্বরে একবার নির্বাচন কমিশন গঠনের রূপরেখা নিয়ে আর এই মাসে ভিশন 2030 নিয়ে 2 দফা সংবাদ সম্মেলনে এসে বক্তৃতা পাঠ করেছেন খালেদা জিয়া। কয়েকদিন আগেও খুলনায় দলীয় এক নেতার খুনের পর সংবাদ মাধ্যমে পাঠানো লিখিত বিবৃতিতে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে বিরোধী নেতাকর্মীদের হত্যার মিশন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার অভিযোগ আনলেও এই নিয়ে কোনো কর্মসূচি খুলনার বাইরে নেওয়ার চেষ্টা করেনি দলটি। ঈদের পর নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন বিএনপি প্রধান। বিএনপি মুখে নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না, জনগণ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলছে বটে, তবে আপাতত ঘর থেকে বের হওয়ার বা দাবি আদায়ের কোনো পথ বা পরিকল্পনা দেখাতে পারছে না। 10 বছরের বেশি ক্ষমতার বাইরে থেকে আর প্রায় 3.5 বছর সংসদের বাইরে থেকে মামলা হামলায় বিপর্যস্ত বিএনপিকে আপাতত ঝামেলা না বাড়িয়েই হাঁটতে চাইছে নির্বাচনের দিকে। এ কি বিএনপির সংযম নাকি শক্তিহীনতা? এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আওয়ামী লীগ দলীয় এমপি আব্দুল ওয়াদুদ দারা, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর এমপি। স্বাগত আপনাদের তিনজনকেই। শামা ওবায়েদ, আপনাকে দিয়ে শুরু করি, কারণ আজ বিশেষভাবেই আপনার দল বিএনপিকে নিয়েই আসলে আলোচনা করতে চাইছি। যে একে তো রমজান এসেছে, কাজেই এরপর ঈদের পরে কি কি হবে এই একটা আলোচনা সংবাদ মাধ্যমে থাকে। তারপর এই একটা দীর্ঘ সময় এবং এর মধ্যে চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশির ঘটনাও ঘটলো। ঘরের বাইরে বেরোবে কবে বিএনপি? এই তো বোধহয় আপনাদের সমর্থক নেতাকর্মীদেরও মূল কথা হওয়ার কথা। আপনাকে ধন্যবাদ এবং আজকে এই ডিবিসির প্রোগ্রাম থেকে এই মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। এবং আবারও আরেকটি কথা বলতে চাই, আগামীকালকে 30শে মে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বীর মুক্তিযোদ্ধা, ওনার শাহাদাত বার্ষিকী। সেই উপলক্ষে ওনার আত্মার মাগফিরাত আমি কামনা করছি। প্রথমে আমি বলতে চাই, আপনি যে কথাটা বললেন যে বিএনপি ঘরের থেকে বেরোবে কবে, বিএনপি তো সারা দেশেই আছে। সারা দেশের মাঠে ময়দানে, প্রত্যেকটি ওয়ার্ডের, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে বিএনপির বিচরণ আছে। তো বিএনপি ঘরের ভেতরে বা না বাইরে এটা কোনো এখানে ইস্যু না। ইস্যুটা হচ্ছে বাস্তবে বর্তমানে রাজনীতিটা কোন জায়গায় আছে। এবং এই যে 2006-এর পর থেকে এই 2017 এতদিন বিএনপি বিরোধী দলে আছে। আমরা কিছুদিন প্রথম টার্মে আমরা পার্লামেন্টে ছিলাম, এখন তো আমরা রাস্তার বিরোধী দল সবাই বলে। এই যে এতগুলো বছর বিএনপি বিরোধী দলে আছেন, আমি আপনাকে বলি, আপনি যদি প্রথম থেকে আপনি দেখেন, যখন 2008-এর নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসলো, তখন কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম আহ্বান জানিয়েছিলেন যে দেশ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য সকল প্রকার সহযোগিতা বিএনপি আওয়ামী লীগকে করবে। তারপরে আমরা কি দেখেছি যে আমাদের প্রত্যেকটি মানে বিরোধী দলকে দমন করার জন্য প্রত্যেকটি পদক্ষেপ কিন্তু আওয়ামী লীগ বেছে বেছে নিয়েছে, মানে একেবারে ক্যাটেগরিক্যালি অ্যাটাক করেছে। এবং বিরোধী দল মতকে দমন করার জন্য আমাদের বেছে বেছে দলের যারা বোনাফাইড কর্মী, যারা সংগঠন বোঝে এরকম দক্ষ কর্মীদেরকে গুম করা হয়েছে, নেতাদেরকে গুম করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, এই নামগুলো মনে হয় এখন সবার ঘরে ঘরে। এছাড়াও বহু ছাত্রদল, যুবদলের যারা তৃণমূলে, অনেকে হয়তো আমরা চিনিও না ওভাবে, গুম হয়ে আছে, তাদের বাবা মার কাছ থেকে দূরে আছে। রিসেন্টলি আমরা দেখছি, কিছুদিন আগে চিটাগাংয়ে একটি খুবই ব্রাইট একটি ছাত্রদলের ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেল। সেদিন খুলনায়, আপনি নিজেই বললেন, খুলনায় একজনকে হত্যা করা হলো নৃশংসভাবে। সেও খুবই ডেডিকেটেড একজন কর্মী। এই যে বিএনপির
কর্মীদেরকে, নেতাদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, এই রাজনীতি কি আগে ছিল? আগে জেলের রাজনীতি ছিল, বিরোধী দলে থাকলে জেলে যেতে হবে, বিরোধী দলে থাকলে মামলা খেতে হবে, রাজনৈতিক মামলা, এবং সেই বন্দীদেরকে রাজবন্দী বলা হতো। আজকে বিএনপির মহাসচিব থেকে শুরু করে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব, যুগ্ম মহাসচিব থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি স্থায়ী কমিটির সদস্যের নামে একাধিক মামলা, মানে কারো মামলার সংখ্যা ছাড়িয়ে গেছে। সেই ক্ষেত্রে তারপরে কিন্তু সারা বাংলাদেশে বিএনপি, প্রত্যেকটা জেলায় বিএনপি সুসংগঠিত এবং প্রত্যেকটি কর্মকাণ্ডে তারা আছে। আপনি বললেন যে ঘরের বাইরে, আপনি দেখেন যদি বিএনপি মাঠে নামে তখন বিএনপির লোকজনকে গুলি করে আপনার ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। পল্টন অফিস থেকে আপনার তালা ভেঙে নেতাদেরকে বের করে আপনার গাড়িতে বড় হয় থানায় নিয়ে যাওয়ার জন্য। যখন ম্যাডাম কোনো কর্মসূচির ডাক দেয়, উনি যখন বেরোতে যায় ওনার অফিস থেকে, তখন ওনাকে পেপার স্প্রে মেরে ওনাকে আহত করা হয়, ওনার লোকজনকে আহত করা হয়। এবং তারপরে বালুর ট্রাক, এই ট্রাক, এগুলো তো সব আমাদের দেশে জনগণ দেখে আসছে, এগুলো তো কোনো গণতন্ত্রের ভাষা নয়। তো সুতরাং রাজনীতি কিন্তু ওই জায়গায় নাই। আজকে সরকারে কিন্তু 96তেও আওয়ামী লীগ ছিল বা বিএনপিও আগে ছিল, এবং আমি বলছি না যে আমার দল বিগত দিনে যা করেছে সব ঠিক করেছে, কিন্তু এখন যা হচ্ছে এরকম এক্সাম্পল কিন্তু আগে কখনো আমরা দেখিনি। সুতরাং এমতাবস্থায় যেখানে আপনার বিরোধী মত প্রকাশের ন্যূনতম সুযোগ নাই, রাস্তায় বেরোলে আপনার গুলি খেতে হয়, টিয়ার গ্যাস খেতে হয়, অথবা গুম খেতে হয়, সবারই কিন্তু সবার ছেলে মেয়ে তাদের কাছে প্রিয়। কোন বাবা মাটি চাবে যে রাস্তায় বেরোবে আর পুলিশের গুলিতে মারা যাবে বা গুম হবে, লাশটাও পাওয়া যাবে না? তারপরেও আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কিন্তু আমাদের বিএনপি প্রত্যেকটা নেতাকর্মী মাঠে আছে, মাঠে তারা কাজ করছে। এবং এই যে আপনি পুলিশের তল্লাশির কথা, এই কথা আমি একটা কথা বলতে চাই, পুলিশের তল্লাশিটা কেন বেরিয়েছে? তো শূন্য, পুলিশের রিপোর্টে আছে শূন্য। তাহলে এই তল্লাশিটা হঠাৎ করে ভোর 6:30-টার সময় উঠে 100 জন পুলিশ চেয়ারপারসনের অফিসে ঢুকবে কেন? এবং আমরা মনে করি যে এটা একটা দূরভিসন্ধি। তাদের যে এত ফেইলিয়ার, গভর্নমেন্টের এত ফেইলিয়ার, এত সব ক্ষেত্রে এত ফেইলিয়ার, সেটা ঢাকার জন্য একটা ডাইভার্সনের জন্য এই নাটক তারা করেছে। কারণ তাদের গোয়েন্দা রিপোর্ট কি এতই কাঁচা? এখন আমি আব্দুল ওয়াদুদ দারার কাছে যে প্রশ্নটি নিয়ে যাব, সেই প্রশ্নটি আমি আপনার কাছেও আসবো পরে, যে মানে এত অন্যায় অবিচারের আসলে পরে প্রতিকার বিএনপি কিছু করতে পারলো না কেন? এর কারণ কি এই আব্দুল ওয়াদুদ দারা এমপি যে আপনাদের আসলে বিএনপি দমন নিয়ে আপনারা সফল হয়েছেন, মানে আপনারা দমন করে ফেলেছেন, এরকম ব্যাপারটা? ধন্যবাদ নবনীতা, ধন্যবাদ আলোচকবৃন্দ, আপনারা প্রায় খোঁচান যে তারা কেন রাজপথে নামতে পারে না। দর্শককে আমি রমজানুল মোবারক জানিয়ে আমি দুটি কথা বলার সুযোগ পেলাম, কথা বলি। সেটি হলো, ওইভাবে আসলে ভাবার কোনো সুযোগ নেই। এটি সাংবাদিক হিসাবে আপনি তো নিশ্চয়ই আমাকে প্রশ্ন করবেন, আরও বেশি বেশি করে করবেন, সেটা আমি জানতে চাই। আসলে আওয়ামী লীগ ওই ধরনের রাজনীতি করে না। শামা যে ধরনের কথা বলে গেল, তার প্রতি উত্তর দেওয়ার ইচ্ছে নেই। রমজান মাস, এখন প্রতি উত্তর দিয়ে ঝগড়াঝাটি করার ইচ্ছা নেই। তবে শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে বিএনপি নামক রাজনৈতিক দলটির সৃষ্টি এবং তার ক্রিয়াকলাপ বাংলাদেশের জনগণ বেশ কিছু বছর অবলোকন করেছে। কিন্তু আপনি কি প্রশ্ন করলেন এরকমটি যে আসলে মানে আমি একটি মানে কোন তথ্য ছাড়া এই ধরনের প্রশ্ন তুললাম? মানে হামলা মামলার তো প্রচুর তথ্য আপনি সুন্দর প্রশ্ন করেছেন, তার নিঃসন্দেহে সেগুলো যতটুকু সম্ভব প্রমাণ এবং তথ্য রাজনীতি শুধু এই দেশে নয়, রাজনীতির বিকল্পটাই হচ্ছে রাজনীতি। রাজনীতির বিকল্প নিশ্চয়ই ট্রাকের মধ্যে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা নয়। রাজনীতির বিকল্প মানে এই নয় যে 21শে আগস্টের মতো একটি নৃশংস বিরোধী দলকে হত্যাযজ্ঞ নয়। রাজনীতির মানে এই নয় যে একটি দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে খুন করে ফেলতে হবে, শ্রমিক নেতাকে খুন করতে হবে, এমপিকে মারতে হবে। এটা রাজনীতি নয়, এটা নয় রাজনীতি। সেই প্রতিকার কিন্তু, সেই প্রতিহিংসা কিন্তু বিএনপি, আওয়ামী লীগ বাস্তবায়ন করছে না। এখন বিএনপির, আপনি কিন্তু শ্রীরামে লিখেছেন, বিএনপির সংযম না শক্তিহীনতা। আসলে হয় কি, অনেক সময় শক্তিহীন হয়ে গেলে অপরের দোষটা বেশি করে বলার সুযোগটা পায়। বিএনপি যদি রাজনৈতিকভাবে জনগণের সমর্থন নিয়ে মাঠে রাজনীতি করার যোগ্যতাই রাখতো, তাহলে জনগণের দাবি নিয়ে কিন্তু বিএনপি একবারও আন্দোলন করতে আসেনি। বিএনপি আন্দোলন করতে আসে কখন? যখন ওনার কি বলবো, ওনার দলীয় প্রধানের বাড়িঘর নিয়ে, যখন আইন আদালত নিয়ে হেরে যায়, তখন তারা আন্দোলন করতে আসে। যখন তারা দেখে যে কিভাবে চোরাপথে হোক, গলি দিয়ে হোক, খুন করে হোক ক্ষমতায় আসতে হবে, তখন তারা আন্দোলনের নামে বিভিন্ন ধর্মীয় উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে। বিএনপির রাজনীতির ইতিহাস তো বড় করুণ, বড় দুঃখজনক এই বাংলাদেশে। উনি যে ভদ্রলোকের কথা বললো, যে বহু দলের প্রবক্তা হিসাবে জিয়াউর রহমান সাহেব যে দলটা সৃষ্টি করে গেছেন, এই দল সৃষ্টির পিছনে কি রহস্য ছিল, এটা আমরা সকলেই জানি। সেই কারণে আজকে যখন আমরা
আলবদর আলসাম রাজাকার স্বাধীনতা বিরোধীদের বিচার যখন আমরা কার্যক্রম এগিয়ে নিই, বঙ্গবন্ধুর মতো একটা মহিরুহকে যখন হত্যা করে দেশের বিএনপি নামক রাজনৈতিক দলের প্রশ্রয়ে হত্যাকাণ্ডটি বন্ধ হয়ে যায়, তখন আমাদের মনে অনেক শঙ্কা জাগে। যখন বিএনপির মতো একটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রী সহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেনেড মেরে ফেলে দিয়ে নাটক সাজানোর অন্য মামলা দেওয়ার চেষ্টা করা হয়, তখন আমরা স্তম্ভিত হই। সেই জন্য বিএনপি নামক রাজনৈতিক দল ক্ষমতাহীন থেকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছে, তারা অনেক ধরনের অপপ্রচারমূলক কথা বলতেই থাকবে। হ্যাঁ, এটি সত্য যে বাংলাদেশের রাজনীতি কখনোই হামলা মামলা এগুলো ছাড়া নয়, সবসময় মামলা মোকদ্দমার একটা প্র্যাকটিস থাকে। তার মানে এই নয় যে সরকার সেগুলোকে উদ্দেশ্য করছে। তবে কোন রকম কোনো ব্যর্থতা আসলে সরকারের দ্বারা পড়ে সেখানে আসে যে আপনি যেভাবে বললেন যে মানে সমর্থন নিয়ে প্রশ্ন তুলেন, আপনাদের সাধারণ সম্পাদক কয়েক দফায় আপনাদের দলীয় ফোরামে বলেছেন যে বিএনপির সমর্থন নিয়ে মানে সমর্থক নেই এমন ভাববার কোনো কারণ নেই। ও আপনি কি আপনার নির্বাচনী এলাকায় দেখছেন যে বিএনপির আসলে কোনো সমর্থক নেই? আপনার ব্যক্তিগত না, আমি সেই কথা তো বলতে চাইনি। আপনি কেন আগে আমাকে বের করে নিতে চাচ্ছেন? বিএনপির সমর্থন আছে কি না আছে তাদের রাজনৈতিক ক্রিয়াকর্ম দিয়ে আমরা প্রমাণ পাবো। কিন্তু বিএনপির মতো একটি দল যে রাজপথে নামতে পারছে না, তার একটা বড় কারণ এই কিনা যে দমনটা চলছে। না, এমন কোনো দমন নাই। যদি দমনই হতো, আজকে শামা ওবায়দ টিভিতে এসে এত সুন্দর করে সরকারের বিরুদ্ধচারণ করে কথা বলার সুযোগ কি পেত? যে দমন অর্থে যেটা বলা হয়, আসলে সেটা নয়। দমন হয় কি, না দমন হচ্ছে সেটা যে তাদের ক্রিয়াকর্মকে আমরা বাধা দিচ্ছি। ক্রিয়াকর্মের বাধা তো হয় না, আসলে তারা প্রোগ্রাম থ্রো করতেই পারে না। প্রোগ্রাম থ্রো করে জনগণ জোগাড় করে তারা কি করে? হ্যাঁ, প্রোগ্রাম থ্রো করে কি করে? জ্বালাও পোড়াও, মানুষ মারো, কাটো, ধরো, এগুলো তো নিশ্চয়ই একটা নির্বাচিত সরকার করতে দিতে পারে না। সে কারণে আপনারা অনুমোদন দেন না? অনুমোদন দিই না। অনুমোদন দেওয়ার পর অনুমোদন দেওয়া তো নিশ্চয়ই সরকার দেখবে অনুমোদনে এদের এই আন্দোলনের ইস্যুর পিছনে তাদের কি ষড়যন্ত্র থাকতে পারে। যদি গোয়েন্দা সংস্থা বোঝে যে ষড়যন্ত্রের কোনো গন্ধ হয়েছে, তখন তো গোয়েন্দা সংস্থা সেটাকে অবদমন করার চেষ্টা করবে। আপনাকে এরপরে যে প্রশ্নটি চাইবো বিরতির পর আপনার কাছে ফিরে, যে আসলে কোন আন্দোলনের ষড়যন্ত্র নিয়ে আপনারা মনে করেন? মানে বিরোধী দল সরকার বিরোধী আন্দোলন করবে, এই তো স্বাভাবিক, এই স্বাভাবিক কিনা সেটাও জানতে চাইবো। কিন্তু তার আগে নুরুল ইসলাম ওমর, আপনার কাছে যেতে চাই যে বিএনপি যে রাজপথে নামতে পারছে না, আপনার কাছে কি মনে হয়? কি তার সংযম নাকি শক্তিহীনতা? ধন্যবাদ। বিএনপি রাজপথে নামতে পারছে না, এটা তো বিএনপির কারণেই বিএনপি রাজপথে নামতে পারছে না। কারণ এটার অনেক অতীত ইতিহাস আছে। যে আমরা সবাই গণতন্ত্রের কথা বলি, সংবিধানের কথা বলি, কিন্তু গণতান্ত্রিক অধিকার জনগণকে না দিয়েই যদি আন্দোলন করতে যান, তাহলে সেই আন্দোলন কখনোই সাকসেসফুল হবে না। গণতান্ত্রিক অধিকার দেওয়াটা কি বিরোধী দলের রাজনীতিতে যারা আছেন তাদের কাজ? প্রত্যেকের কাজ, প্রত্যেকের। এটা সরকারি দলেরও কাজ এবং রাজনীতি আমরা যারা করছি প্রত্যেকেরই কাজ। সরকারি দল তারাও মানুষের গণতান্ত্রিক অধিকার দিবে, আমরা যারা বিরোধী দলে আছি আমাদের কর্মসূচিগুলো হবে তাদের গণতান্ত্রিক অধিকার দিয়ে, গণতান্ত্রিক সুবিধা দিয়ে। আমি আজকে হরতাল ডাকলাম, এটা বলছি আমার গণতান্ত্রিক অধিকার, কিন্তু হরতাল মানবে না মানবে সেটা তো জনগণের একটা গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু আমি তাদেরকে জোর করে মানাচ্ছি, বোম মারতেছি, গাড়ি পোড়ায় দিচ্ছি, সাইকেলের রিস্কার টিউব খুলে দিচ্ছি, তাহলে তো জনগণকে গণতান্ত্রিক অধিকার দেওয়া হলো না। তো জনগণকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আন্দোলন সংগ্রাম করতে গেলে আমাদেরকে আগে ভাবতে হবে যে বাংলাদেশের মানুষের স্বপ্ন কি, আশা আকাঙ্ক্ষা কি, তাদের চোখের ভাষা বুঝতে হবে, মানুষ কি চায়। আমার মনে হয় যে আপনাদের আমলে, মানে এরশাদ সাহেবের আমলে আপনারা সবচেয়ে বেশি এই ধরনের আন্দোলন দেখেছেন। মানে বাংলাদেশে এই ধরনের আন্দোলন ছেড়ে আমাদের রাজনৈতিক দলগুলো যে ঠিক করলো যে এই ধরনের আন্দোলন মানে গণতন্ত্রের জন্য ক্ষতিকর এবং এই ধরনের আন্দোলন হতে দেওয়া যাবে না, জনগণ আগে থেকেই বলছিল, কিন্তু সেটা কবে থেকে হলো? মানে না, আমাদের সময় আমাদেরকে তো শোনেন, আমাদেরকে তো স্বৈরাচার বলা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি সব দলই আমাদেরকে স্বৈরাচার বলেছে, যে আমাদের মতো স্বৈরাচার আর বাংলাদেশে কখনো আসেনি। তারপরে আমরা সঠিকভাবে গাড়িতে আগুন দেওয়া, হরতাল করা, রিকশার টিউব খুলে দেওয়া, যেগুলোর কথা বলছেন, সেটা তো বাংলাদেশের এক রকমের রাজনৈতিক সংস্কৃতি ছিল না। রাজনৈতিক সংস্কৃতিটাই তো বন্ধ করতে হবে, অপসংস্কৃতি বন্ধ করতে হবে। তার কারণ আমাদের সময় তারা যে আন্দোলন করেছে, তারা রাস্তায় নেমেছে, তারা গাড়ি জ্বালাও পোড়াও করেছে, তারা বলেছে যে এই স্বৈরাচার সরকার চলে গেলে এই দেশে শান্তি আসবে। কিন্তু 90-এর পরে যে ক্ষমতায় যে সরকারগুলো এসছে, তারা কি করছে? আমরা তো দেশে ক্রস ফায়ার দিয়ে দেশ চালাইনি। তারা গণতান্ত্রিক সরকারের নামে ক্ষমতায় এসে প্রথম বিএনপি তো
ক্রসফায়ার দিয়ে দেশ চালানো শুরু করলো এবং প্রথমেই তারা আমাদের উপরে নির্যাতন শুরু করলো। আমাদের সঙ্গে কথা ছিল যে আমরা ক্ষমতা আপনার হস্তান্তর সমাবেশকে কতটা গণতান্ত্রিক মনে হয়, সমাবেশ করার ইচ্ছা একটি রাজনৈতিক দলের? মানে আপনি বললেন হরতাল বা কোন রকম এই যে গাড়ি পোড়ানো এগুলো করতে দেওয়া যায় না, কিন্তু সমাবেশ বিষয়ে আপনার সমাবেশ আপনি করতে পারেন, শান্তিপূর্ণ সমাবেশ হতে হবে। জি। আপনি সমাবেশের নামেই ভাঙচুর শুরু করবেন, গাড়ি ভাঙচুর শুরু করে দিবেন, মানুষের উপরে মারধর সেটা হবে না তো। একটি দল মানে 1.5 বছর ধরে এবং কোনো বিএনপি তো রাজনৈতিক প্রথম সমাবেশ করতে পারছে না, এর কারণ কি মনে না হয়? কাটতে পারছে না, বিএনপি তো এটা শুরু করেছে। 90-এ আমরা ক্ষমতা হস্তান্তর করেছিলাম, কথা ছিল যে একটা নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকার তার রুটিন ওয়ার্ক যেটা সেটা করবে, কিন্তু আমাদের সঙ্গে ক্ষমতা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দলের চেয়ারম্যানকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, আমাদের উপরে অত্যাচার শুরু হলো এবং আমরা কোনো সমাবেশ করতে পারিনি। বিএনপি পুলিশ দিয়ে, কর্মী দিয়ে যে হামলা চালিয়েছে আমাদের উপরে, মারপিট করেছে, আমরা কোনো রকম জনসভা করতে পারিনি, মিছিলও বের করতে পারিনি। এইটা তো বিএনপি প্রথমে শুরু করেছে। সেটাই আমি বলছি যে বিএনপির কারণেই বিএনপি আজকে রাস্তায় নামতে পারছে না। একটি গণতান্ত্রিক দলের আচরণ, সংগ্রাম সবকিছু গণতান্ত্রিক হতে হবে, কিন্তু আমরা দেখলাম কি 2014 নির্বাচনে তারা নির্বাচন করবে না, ভালো কথা, তারা বললো প্রতিহত করব। প্রতিহত করতে যায় তারা অগণতান্ত্রিক কাজকাম শুরু করে দিয়ে দিল, গাড়ি ভাঙচুর শুরু করলো, মানুষের উপর জ্বালাও পোড়া শুরু করলো। আমাকে একটা বিরতিতে যেতে হবে, আমি একটা বিরতি নিতে চাই। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। শামা ওবায়েদ, মোহাম্মদ আব্দুল্লাহ নোমান নামে একজন দর্শক, তিনি বলেছেন সময় হলে ঠিকই ফুঁসে উঠবে। আর বাদশাহ জামান সর্দার আপনাদের 2001 থেকে 2006 শাসনামলের নানা খতিয়ান তুলে ধরেছেন, সমালোচনা মুখর খতিয়ান তুলে ধরেছেন, সে কথা নাই তুলি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন যে অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে আপনাদের নেতাকর্মীদের প্রতি, গুম হচ্ছেন তারা, খুন হচ্ছেন তারা, এই যে নেতাকর্মীদের পাশে আপনারা দাঁড়াতে পারছেন না, সেটা দল হিসেবে একটা ব্যর্থতা কিনা বিএনপির? না, নেতাকর্মীদের পাশে আমরা নাই কে বলেছে? নেতাকর্মীদের পাশে তো আমরা আছি, না হলে কর্মীরা বিএনপির সাথে থাকবে কেন? অবশ্যই সেটা সবসময়, যেমন একেবারে তৃণমূলের কর্মীরা যারা আছে তাদের পাশে জেলার নেতারা আছে, জেলার নেতাদের পাশে কেন্দ্রের নেতারা আছে, অবশ্যই তারা আছে। এখানে কিছু অনেকগুলো পয়েন্টের অবতারণা হয়েছে, আমার দুই ভাই করেছেন, এগুলো একটু আমি আনসার দিয়ে নিই। এখানে ওনারা দারা ভাই বলেছেন যে বিএনপি কোনো ব্যক্তিগত ইস্যুতে সবসময় ইয়ে করে, কোনো জনগণের ইস্যু নিয়ে করে না। আপনাদের মনে আছে কিছুদিন আগে যখন বিদ্যুতের দাম বাড়ানো হলো, এটা তো জনগণের ইস্যু, এটা একেবারে রিকশাওয়ালা থেকে শুরু করে গৃহিণী থেকে শুরু করে সবাইকে এফেক্ট করে। সেই ইয়ে নিয়ে কিন্তু আমরা মাঠে নেমেছি, আমাদের সবাই নেতারা মাঠে ছিল। সংবাদ সম্মেলন করেছেন? না, সংবাদ সম্মেলন না, না, এখানে আমাদের ওখানে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বাইরে রাস্তার মধ্যে প্রোগ্রাম করেছে, আমরা পিকেটিং হয়েছে। এটা তো এখন আর সমস্যা হচ্ছে যে সব চ্যানেল তো এখন কভার করে কিনা সেটাও হয় না, এটা মিডিয়া ব্যাপার দিকে ঢুকতে হবে, এটা নাই গেলাম আমি। দ্রব্যমূল্য যখন বৃদ্ধি হয়েছে সেটা আমরা পোস্টার করেছি, পোস্টার করে জেলায় জেলায় প্রোগ্রাম হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা জনগণের ইস্যু। সব ইস্যু নিয়ে মানবাধিকার, এটা কি জনগণের ইস্যু নয়? মানবাধিকার কি জনগণের ইস্যু নয়? মানবাধিকার তো শুধু আমার মানবাধিকার না, প্রত্যেকটি লোকের মানবাধিকার। সেখানে সেই ইস্যুটা নিয়ে তো বিএনপি প্রতিদিন মাঠে আছে, কথা বলছে। এখন বিএনপি একটি জনগণের দল, একটি জাতীয়তাবাদী দল, এবং বিএনপির স্ট্র্যাটেজি যারা আমাদের সিনিয়র নেতারা আছে তারা ডিসাইড করবে যে বিএনপি কিভাবে আগাবে। এখন আওয়ামী লীগ চাইলেই, কারণ এখন আমরা যে আমি একটু আগে আপনি আমাকে থামিয়ে দিয়েছিলেন, আমি এই কথা শেষ করি। পুলিশের তল্লাশি, যদি আওয়ামী লীগ যেটা চেয়েছিল, গভর্নমেন্ট চেয়েছে পুলিশের তল্লাশি নিয়ে, এখন আমরা এটা তো একটা জাস্ট একটা নাটক বললাম, কারণ ওনাদের তদন্ত, ওনাদের যে রিপোর্ট, মানে ওনাদের এজেন্সি রিপোর্ট কি এতই দুর্বল, গোয়েন্দা রিপোর্ট কি এতই দুর্বল যে তারা জানে যে পার্টি অফিসে কিছু নেই, চেয়ারপারসন অফিসে কিছু নেই, তারপরে তারা হানা দিল। এটা কেন? কারণ এটা নিয়ে আমরা মাঠে নামবো এবং আমাদের আরো কিছু নেতাকর্মী এখানে মামলায় জর্জরিত হবে, গুম হবে অথবা হত্যা করা হবে। এটা কিন্তু, এবং এটা একটা ডাইভার্সন। আরেকটা কথা বলি, বিএনপি জন্ম নিয়ে উনি কথা বলেছেন। বিএনপি যখন জন্ম হয়েছে তখন বাংলাদেশ একটি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল। হ্যাঁ, আপনারা সামরিক, আপনার পাশে ওই পাশে তো একজন, মানে ওনার নেতা তো সামরিক, ওই বিরুদ্ধে আওয়ামী লীগ বিএনপিও মাঠে ছিল। সেই এরশাদ সাহেবও কিন্তু, ওনার নেতাও কিন্তু কিছুদিন আগেও বলেছে যে গণতন্ত্র এখন কবরে।
ওনার নেতা কিন্তু বলেছে যে বিএনপি ভিশন 2030 দেওয়ার পরে আওয়ামী লীগ এখন ভীত। ওনার নেতা কিন্তু বলেছে, এবং ওনার নেতা জাতীয় পার্টি কিন্তু দাবি করছে, যদিও ওনার রাস্তায় নামে না, কারণ ওনারা ওই পার্লামেন্টে এসির মধ্যে গৃহপালিত হিসেবে ওনারা থাকতে পছন্দ করেন, কিন্তু ওনার নেতা কিন্তু দাবি করছে গণতন্ত্র এখন কবরে। ঠিক আছে, এখন যেখানে প্রত্যেকটি লোক দেখছে যে গণতন্ত্র এখন মৃত, ওনাদের ইশতেহারে যা ছিল, ওনারা ইশতেহার দিয়েছিল 2008-এ, আবার 2014-তে ইশতেহার দিয়েছে, সেই ইশতেহারে যা ছিল যে আপনার জুডিশিয়াল মানে কিলিং যেটা হচ্ছে, এক্সট্রাজুডিশিয়াল কিলিং, এটা তারা বন্ধ করবে। এটা তো তারা বন্ধ করতে পারেই নাই, বরঞ্চ এটা আরো বেড়েছে। একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করবে, সেটা তো করতে পারে নাই, নির্বাচন ব্যবস্থাটাকে ধ্বংস করেছে। আমি যদি একটু মানে আপনি যে কথাটি বললেন যে তল্লাশির একটি কারণ হতে পারে আপনাদের উস্কানি দিয়ে রাজপথে নামানো, এখানে নজরুল ইসলাম খান এসেছিলেন স্থায়ী কমিটির সদস্য, তিনিও এমন কথা বলছিলেন, আপনাদের অনেক নেতারা বাইরেও এই কথা বলেছেন। আমার প্রশ্ন হলো যে এই যে আপনারা কিছুতেই রাস্তায় নামছেন না, তাতে কি লাভ হচ্ছে? মানে আপনাদের আপনি সাংগঠনিক আমি যদি একটু কথা শেষ করি, সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি কি দেখেন কিনা যে আপনাদের নেতা কর্মীদের মধ্যে কি এই নিয়ে কোনো হতাশা দুঃখবোধ আছে কিনা, নাকি এটা আপনাদের কৌশল যে আপনারা আসলে গ্রেফতার হামলা মামলা এড়িয়ে নির্বাচনের দিকে হাঁটছেন? আপনারা কি চাচ্ছেন? কিছুতেই নামছি না মানে কি? আমাদের তো কয়েকদিন আগেও এই ইস্যুর উপরেও মিছিল হলো, বরিশালে মিছিল হয়েছে, চিটাগাংয়ে মিছিল, সব জেলায় মিছিল, ঢাকায় মিছিল করতে গিয়ে অনেক কর্মী অ্যারেস্ট হয়েছে। তো এই যে অ্যারেস্ট হচ্ছে, মিছিল করতে গিয়ে তো অ্যারেস্ট হচ্ছে, বাসার থেকে তো ধরে আনছে না। ঠিক আছে, বিএনপি তো মাঠে আছে, বিএনপি মাঠে থাকবে। এখন কিভাবে? জনসভা তো ওনারা করতে দেয় না, ওনারা জানে, কিন্তু ওনারা বলে যে, উনি বললেন, জাতীয় পার্টির আমাদের ভাই বললেন যে বিএনপির জন্যই এই জনসভা করতে পারে না। কিন্তু আপনারা নিজেরাই দেখেছেন যে এই দেশে যখনই বেগম খালেদা জিয়া জনসভা করেছে, দেশের যে কোনো প্রান্তে লক্ষ লক্ষ লোক হয়েছে, এবং তারা সেটা যে ভীত। এরপরে আমি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আসবো যে এটা কি মানে এই পরিস্থিতিকে, কিন্তু এই প্রশ্নটাও আগে আমি আব্দুল ওয়াদুদ দ্বারা এমপি আপনাকেই করি, যে এই পরিস্থিতি স্বাভাবিক মনে হয় কিনা যে বিএনপি প্রধান তিনি 1 বছরের বেশি সময় আগে আসলে কোনো জনসভায় আসতে পেরেছেন? মানে আপনারা কি আসলে কোনো জনসভা তাদেরকে করতে দেবেন না, এরকম একটি পরিকল্পনা? এই অবস্থায় যেতে যেতে এক সময় বিএনপি বাধ্য হবে নির্বাচনে আসতে, নাকি আপনারা যে কথাটি আপনিও বলেছেন, আপনাদের সকল নেতাকর্মীরা বলেন যে ষড়যন্ত্র করতে রাজপথে নামতে দেওয়া যায় না? মানে রাজপথে নামা মানে ষড়যন্ত্র হবে কেন? আমি দুটির কোনোটিকেই অ্যাডমিট করছি না, আমি মাঝখান দিয়ে একটা কথা বলে ফেলি। সেটি হলো যে আপনি বলেছিলেন বিএনপি কি জনগণের জন্য কাজ করে? আসলে বিএনপি জনগণের জন্য কাজ করবে না কেন? নিশ্চয়ই করে। কিরকম জানেন তো, যাবো শ্বশুর বাড়ি, তো পথে ভাইরার বাড়ি ঘুরে গেলাম, তো জনগণকে ওনারা ভাইরার বাড়ির পথের মনে করে, যার জন্য জনগণের আন্দোলন তারা করে না, তারা নিজের ব্যক্তি স্বার্থের আন্দোলনটা করে। কথাটা এইভাবে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আমি বলি মূল্য বৃদ্ধির কথা তো রাষ্ট্র চালাতে গেলে মূল্য বৃদ্ধি, মূল্য সমন্বয়, এগুলো সরকারকে করতেই হয়। কারণ যে শাড়ি আপনি একসময় 100 টাকায় পড়তেন, এখন 300 টাকায় কিনতে হয়। এটা পৃথিবীর ডিমান্ড। পৃথিবী যখন ছিল শায়েস্তা খান আমলে এমনিতে পাওয়া যেত। একই সঙ্গে মনে হবে যে এটা জনগণের আন্দোলন, আবার এটি মানে ভালো আন্দোলন, সেটা জনগণ গ্রহণ করবে। তাদের যদি আন্দোলন করার, জনগণের পক্ষে তারা কথা বলে, নিশ্চয়ই জনগণ সেটা শুনবে। যেমন আওয়ামী লীগ আন্দোলনগুলো করে, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ থেকে শুরু করে শেখ হাসিনার আওয়ামী লীগ যে আন্দোলনগুলো গড়ে তোলে, জনগণের জন্য করে। জনগণ যখন পথে সেইভাবে নেমে যায়, তখন যে কোনো সরকার তছনছ হয়ে যায়। সে পূর্ব ইতিহাসগুলো আমাদের সামনে আছে। বিএনপি পারে না কেন? বিএনপি পারে না যে তারা জনগণের আন্দোলন করে না, ব্যক্তি স্বার্থের আন্দোলন করে, যেই জন্য জনগণ সমর্থন দেয় না। তারা সরকারকে, কোন সরকার আমি বলি সফল হলো, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার কেন হবে সফল? আমি বলি সেটাই তো রাজনৈতিক সক্ষমতার জায়গায় প্রমাণ করে। যে আপনি বলেছেন যে শক্তিহীনতা নাকি কি বলেন, সংযম। এখন হতে পারে বিএনপি সংযম, রাজনৈতিক সংযম, মেধার সংযম, শক্তির সংযম, অথবা শক্তিহীনতা। আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যে দল জনগণের কল্যাণের কথা বলে যখন আস্তে আস্তে কথা বলার চেষ্টা করে, যদি না শোনে, দুর্দণ্ড আইয়ুব খানও টিকতে পারে না, জিয়াউর রহমানও পারে না, এরশাদও পারে নাই, বিএনপিও পারে নাই। কারণ জনগণের কল্যাণের কথা নিয়ে আওয়ামী লীগ মাঠে নামে, শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা মাঠে নামে, তখন জনগণ আসে, জনগণ সফল করে, সমর্থন দেয়, করে। আর বিএনপি এসে করে কি, আগুন দেয়, জ্বালাও পোড়াও করে, মানুষ মারে, ধরে কাটে, মরে। আমি শেষ করিনি। সেই জন্য বিএনপির আন্দোলনে মানুষ শরিক হয় না, জন্য তারা কিছু করতে পারে না। এখন আপনি যে বলছেন বিএনপি মাঠে নামে না কেন, জনগণ কল্যাণ করতে গেলে নিজেকে ত্যাগ করতে হয়, শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়। আর বিরোধী দলকে দমন না করে, বিরোধী দলের প্রতি অন্যায় অবিচার কোন সরকার কখন কিভাবে করে নাই? কেউ কম, কেউ বেশি, এটা হয়। গুম খুব কখন ভাই, গুম খুন দরকার নেই তো। আপনি জনসভার গ্রেনেড মারো, গুমের দরকার কি?
খুনের দরকার কি? আপনি গোটা জনসভাতে উড়িয়ে দিবেন, তো আপনার দরকার নেই। তো এখন গুম খুম এটা শুনে একটা গুম খুম পার্থক্য আইন দেখেন শৃঙ্খলা কিনা, মানে ভয়াবহ, এই মানে দুটোর কম্প্যারিজন করাও ভয়াবহ ব্যাপার, কিন্তু মানে ধরুন শীর্ষ নেতৃত্বের দিকে টার্গেট করা আর দলের যত পর্যায়ে যত নেতাকর্মী না, না, আছে, এগুলো তো- মানে এগুলো তো- বিএনপি যে অভিযোগটা করে, মানে BNP যাকে অভিযোগ যখন করে- খুশি তুলে নিয়ে না, না, আপনি না, না, এগুলো গুম করে ফেললেন, হত্যা করে রাজনৈতিক ফেললেন। অন্তর্দ্বন্দ্বে আওয়ামী লীগও হয়, কিন্তু এই মারামারি খুনাখুনি বিএনপিও হয়, সেটিকেই বিএনপি কৌশলে সরকারের ঘাড়ে চাপাতে চায়। এটাই হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতা দিয়ে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যখন কোনো কাজ করে, সবটাই যে সফল হয়, সব দেশে সফল হয়, আমেরিকাও সফল হতে পারে না, ইন্ডিয়াও পারে না, ইংল্যান্ডও পারে না। ইংল্যান্ডেরও তো ইয়ার সামনে বোম মেরে চলে যায়, তাদের সংসদের সামনে বোম মেরে চলে যায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব যে জানবে, সব যে পারবে এমনটি কথা নয়। সেই জন্য তো অ্যাক্সিডেন্ট বলে, সেই জন্য তো দুর্বৃত্ত বলে, দুর্বৃত্তায়ন বলে। দুর্বৃত্তায়ন পৃথিবীর সব জায়গায় আছে। এখন দেখতে হবে অ্যাটিটিউড অফ মোশন অফ গভর্নমেন্টের অ্যাটিটিউড মোশনটা কি। এখন বিএনপি যে কথা আমাদের ওমর ভাই বলছিল, বিএনপি তাদের নিজস্ব কোন্দল দ্বন্দ্ব, আজকে খবর কাগজে আছে বিএনপির মধ্যে নানা ধরনের কোন্দল। বিএনপি এখনো মানে আমি কদিন আগে বলছিলাম বন্দুক এখনো বের করেনি বোধহয়, মানে লাঠি বিষয়টাই আছে, আপনাদের গুলি করছে। এবং আজকে আমার এলাকায় শুনেন, আমি ভুলে যাব আপনার ভাইকে দিয়ে, আমি দুই তিনটা উত্তর জাস্ট দিয়ে নি। আজ আমার এলাকায় গতকালকে দুই আওয়ামী লীগের, আমার নির্বাচনী এলাকায় একজন আরেকজনকে মেরে ফেলেছে। আপনাদের চট্টগ্রামে দেখলাম এক নেতা আরেক নেতাকে চোর বলতেছে, আরেক নেতা আরেক নেতাকে কি ডাকাত বলতেছে। জনগণের কল্যাণ তারা করছে কিভাবে? আজকে খবরের কাগজ খুলে দেখেন যে পানির সংকটে সবাই এখন বাসার থেকে লোক বেরিয়ে আন্দোলন করছে পানির অভাবে। বহু জায়গায় পানি নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই। আপনারা প্রধান চাঁদাবাজির ওনাদের শ্রমিক লীগের নেতারা, আপনার কথা সময় কথা বলি না, শ্রমিক লীগের নেতারা ওনাদের দুই মন্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন করেছে, তাদের পদত্যাগ, তাদের অপসারণ দাবি করেছে। তারা নাকি প্রতিদিন 10-20 কোটি টাকা প্রতিদিন চাঁদাবাজিতে উঠায়। এটাকে ওনাদের নৌ পরিবহন মন্ত্রী একজন, আরেকজন হচ্ছে আরেক মন্ত্রী, ওই যে মশিউর রহমান রাঙা, জাতীয় পার্টি। এখন এটা কে দাবি করছে? শ্রমিক লীগের লোকজন দাবি করছে। আরেকটা আমি কথা বলি যে এই যে আপনারা জনগণের কল্যাণ করছেন ব্যাংক সিস্টেম ধ্বংস করে দিয়ে, মানুষের ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী সবাইকে ধ্বংস করে দিয়ে, ব্যাংকিং সিস্টেমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আপনারা জনগণের কল্যাণ করছেন। আপনারা জনগণের কল্যাণ করছেন কিভাবে? শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে আপনারা জনগণের কল্যাণ করছেন, স্বাস্থ্য সেবা ধ্বংস করে দিয়ে জনগণের কল্যাণ। তবু জনগণ কেন আপনাদের সঙ্গে নাই? এইরকম জনগণ আমাদের সঙ্গে নাই, আপনি কিভাবে বুঝবেন? বাংলাদেশের জনগণের একটাই ক্ষমতা আছে, তারা প্রতি 5 বছর একটা করে ভোট দিয়ে দেখাতে পারে যে তারা কোন দল বা কোন নেতাকে তারা পছন্দ করে। সেই ভোটটি নিশ্চিত করতে পারবে কিনা সমবায় আপনাকে নাম তারা সেই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। অনেক দর্শক ভোটার লিস্টের প্রয়োজন হয় না, কিন্তু আজকে ভোটার লিস্টের প্রয়োজন হয় না, কারণ সবার ভোট আওয়ামী লীগ একাই দিয়ে আসে। সুতরাং এই কারণে এই যে নির্বাচন সিস্টেমটাকে যে ধ্বংস করেছে সেটা থেকে প্রতিকার দরকার। এই প্রতিকার আপনারা কি করে আদায় করে নেবেন? এই প্রশ্ন আপনাকে অনেক দর্শক করেছেন। আমি প্রশ্নগুলো করব একটা বিরতির পর। আমি খুবই দুঃখিত নুরুল ইসলাম ওমর, বিরতির পর আমি আপনার কাছেই ফিরছি। দর্শক থাকুন রাজকাহনে। এলাম রাজকাহনে। নুরুল ইসলাম ওমর এমপি, আপনার দলের মানে একটি সামাওবাদ বলছিলেন, আপনার দল প্রসঙ্গে নানা কথাই বলেছেন। এর মধ্যে এই যে দুই মন্ত্রীর, দু দলের দুই এমপির ভাগাভাগি করে মানে কি বলবো, মানে টাকা খাওয়ার একটা প্রসঙ্গ তিনি তুলেছেন। এই যে ক্ষমতার ভাগাভাগিটা, এই বিষয়টিতে তো আসলে বিরোধী দল আর থাকা যাচ্ছে না। আপনাদের তো সেখানে একটা সমস্যা, আপনারা কি অপেক্ষায় আছেন বিএনপি নির্বাচনে না এলে এই ক্ষমতার ভাগাভাগি আপনারা আসলে একটা দীর্ঘ সময় চালিয়ে যেতে পারবেন? ক্ষমতার ভাগাভাগি ঠিক নয়, এটা অনেক দেশেই আছে, পাকিস্তানেও ছিল, আপনার আরো অন্য দেশে আছে, কিন্তু ক্ষমতার ভাগাভাগি ঠিক না। উনি যে কথাটা বলেছে আমাদেরকে যে এই গৃহপালিত বিরোধী দল, হ্যাঁ, তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি গৃহপালিত বিরোধী দল নয়, আমরা একটা ব্যতিক্রম বিরোধী দলের বাংলাদেশে, যেটা হলো যে আমরা ওই পার্লামেন্টে অশ্লীল ভাষা বলি না, ফাইল ছোড়াছুরি করি না। আমরা তো দেখেছি যে একসময় বিএনপি বিরোধী দলে থেকে যে আচরণগুলো করেছে, যে সেখানে ফ্যামিলির ছেলে মেয়ে নিয়ে তারা আর পার্লামেন্ট অধিবেশন দেখতো না, এটা লজ্জার বিষয়। খারাপ ভাষা বলতো, ফাইল ছোড়াছুড়ি করতো। এখন যে ছেলেমেয়েরা সকলে মনে করে যে মানে জাতীয় সংসদে কোনো বিরোধী দলই নাই, সেটাকে কিভাবে দেখো? এখন আমরা কিন্তু সরকার যেটা ভালো কাজ করছে সেটা আমরা ভালো বলি।
কোন যেটা খারাপ কাজটাকে আপনারা আপনারা খারাপ কোন বলেছেন? খারাপটাকে আমরা আপনারা সমালোচনা আপনারা করছেন? দেখেন অধিবেশনে আমরা এই সরকারি সক্ষমতা, একটি দক্ষ প্রশাসন দরকার, এগুলো নিয়ে আমরা কথা বলি, যখন যেটা সমস্যা সেটা নিয়ে কথা বলি। কিন্তু এখন হলো যে শোনেন, এখানে এই একটা কথা মনে পড়ে গেল আমার, এই যে ওই আমার সামায়েদ আবেদ আপার কথায় যে আমাদের সম্পর্কে যেসব কথা বলছে, আপনিও বলছেন যে ওই মহাভারতে যখন মানে যুদ্ধ বেঁধে যাচ্ছে, তখন রাজা ধীরাষ্ট্র ওই ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন, ডেকে বলছে যে তুমি একমাত্র পারো এই যুদ্ধটা বন্ধ করতে, তুমি এই মহাভারতের যুদ্ধটা। এরশাদ সাহেব ধৃতরাষ্ট্র? না না, আচ্ছা, গল্প কোথায় যাচ্ছে গল্পটা যাচ্ছে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে মহারাজা, যে কাজটা যখনই শুরু হয় তখনই তার সমাপ্তি নির্ণয় হয়ে যায়। আপনি যখন পাণ্ডুপুত্রদেরকে স্বীকার করেননি, গ্রহণ করেননি, তারা বনবাস থেকে যখন ফিরে এসছে, আপনি যখন স্বীকৃতি দেননি, তখনই মহাভারতের যুদ্ধটা অবসম্ভাবী হয়েছে। অতএব বিএনপি প্রথম ক্ষমতায় গিয়ে 90-এর ক্ষমতায় গিয়েই বিএনপি যে আচরণগুলো করেছে, যে কাজগুলো করেছে, তখনই বিএনপির ভাগ্যে সেই সমাপনীটা নির্ণয় হয়েছে। তার কারণ যে আপনারা একরকম সন্তুষ্ট যেভাবে বিএনপি দমন হচ্ছে? না, আমরা সন্তুষ্ট না, দুঃখিত, আমরা কষ্ট পাই। তার কারণ হলো যে তাদের এই আচরণ করাটা ঠিক হয়নি। যেমন নির্বাচনের বিষয়টা বলা হয়েছে, নির্বাচন পদ্ধতিতে আমাদেরকে বিএনপি, আওয়ামী লীগ সবাই বলেছে যে আমরা নির্বাচন পদ্ধতিটা নষ্ট করেছি। কিন্তু 90-এর পরে আমরা কি দেখলাম, 96-এ যে বিএনপি যে নির্বাচনটা করলো, সে তাতে কি বিএনপির নির্বাচনী পদ্ধতি সুন্দর হয়েছে? সমস্ত দল বাদ দিয়ে এককভাবে তারা 15ই ফেব্রুয়ারির নির্বাচনটা করে আসলো। অতএব এখানে আমি খুশি নয়, আমরা ত্রুটি নিয়ে বেশি আলোচনা কর্মফল বলে মনে করছি। কর্মফল তো মনে করি একদম আমরা। পরিষ্কার। আমরা আব্দুল ওয়াদুদ দ্বারা ত্রুটি এমপি শোনেন। মোহাম্মদ জিয়াউর রহমান আপনাকে প্রশ্ন করেছেন, বিএনপি জনগণের রাজনীতি করে বটে, কিন্তু করে বলেই সংযম, কিন্তু শক্তিহীন নয়। এমপি মহোদয় যে বললেন বিএনপি জনগণের দাবি নিয়ে আন্দোলন করে না, তাই সফল হয় না। আপনারা জনগণের জন্য কাজ করছেন, তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন? নিরপেক্ষতাকে বিএনপি কুঠারাঘাত করেছে 2006-07 সাল থেকে। আমরা ঠিকই সেই লাইনে ছিলাম, আমরা মেনেও নিয়েছিলাম 2001 সালের লতিফ আলী মার্কা নির্বাচনও মেনে নিয়ে আমরা বিএনপিকে সমর্থন দিয়েছি। সেই বিএনপি 2001 থেকে 6 সাল পর্যন্ত যে নির্যাতনটা বাংলাদেশে করেছে, কৃষক হত্যা থেকে শুরু করে সমস্ত দল ধ্বংস করার যে রাজনীতি করেছিল, এবং তারপরে ক্ষমতা কুক্ষিগত করার জন্য 2006 সালে আবার নির্বাচন কমিশনের প্রেসিডেন্টের মাধ্যমে কি নাটকটা করেছে, নাটকের বর্ণনা দিতে গেলেও সময় আমি পাবো না। সেই জন্যেই আমরা এই ধরনের ব্যবস্থাপনার বিরুদ্ধে, কারণ রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে রাখতে চাই। রাজনীতি নির্ধারণ করবে রাজনীতিবিদরা, কোনো অরাজনৈতিক লোক এসে রাজনীতিকে নষ্ট করবে, তাদের মতো করে চালাবে, ইচ্ছা মতো নষ্ট করবে, এটা করতে দিব না। জন্য আমরা একটি ব্যবস্থাপনায় ফিরে এসেছি যা পৃথিবীতে স্বীকৃত নিয়মে। সব সময় বিএনপি কিন্তু নির্বাচনকে নিয়ে খেলেছে। সংবিধান সম্মতভাবে কোনো কিছুই গ্রহণ করা সম্ভব নয়। বিএনপি যদি সেরকম রাজনৈতিক দল হয়, তারা নির্বাচনের মাধ্যমে আসবে, ক্ষমতায় আসবে, তাদের প্রয়োজনে তারা সংবিধান সংশোধন করবে, যদি তাদের সেই সংখ্যাগরিষ্ঠ থাকে, জনগণের কল্যাণের জন্য, জনগণের মঙ্গলের জন্য। শেখ হাসিনা যে সংবিধান সংশোধন করে বাংলাদেশ আজকে 8 বছর ধরে নেতৃত্ব দিচ্ছে, এই বাংলাদেশ ছিল একটি অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ। এই বাংলাদেশকে জোট সরকাররা নিয়ে গেছিল একটি ক্ষুধা দারিদ্র্য যুক্ত বাংলাদেশ, তাকে মুক্ত করেছি আমরা। সেই বাংলাদেশে এখন বিদ্যুতের ঝলকানি, আধুনিকতার ছোঁয়া, অর্থনীতির উন্নয়ন। যে বিএনপির আমলে বাংলাদেশ 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন ছিল, সেই বাংলাদেশে সেই ছোঁয়ায় বাংলাদেশ নেই, সেই জায়গায় বাংলাদেশ নেই। স্পোর্টস থেকে শুরু করে মানুষের নিরাপত্তা, সব জায়গায় সক্রিয় হয়ে শেখ হাসিনা সরকার অবদান রাখছে। একজন দর্শক প্রশ্ন করেছেন, আরএন রাজু, যে বিএনপি যদি গৃহপালিত বিরোধী দল জাতীয় পার্টির মতো হতো, তাহলে আপনাদের মনে হতো কিনা যে বিরোধী তারা জনগণের রাজনীতি? উনি আসলে রাজনৈতিক প্রশ্নটা করেননি, উনি রাজনীতি কতটুকু ডেপথ আছে আমি জানি না। গৃহপালিত বলে কোনো শব্দ নেই। গণতন্ত্রের প্রধান শর্ত হচ্ছে 49। আসম আব্দুল রবের জাসদকে আপনারা সকলে গৃহপালিত বলতেন না? সেগুলো এটা বাতকা বাত, এটা পলিটিক্যাল রেটরিক। এটা হলো 49 আমি বলি না, আপনারাও কম বুদ্ধিমান নয়। আচ্ছা, 51 আর 49
যার 51 সে সরকার গঠন করবে, যার 49 সে আবার সরকার গঠনের জন্য চেষ্টা করবে, পরবর্তী সরকার কি পাওয়া যায়। আওয়ামী লীগ বিরোধী দল থাকলে সেই ভূমিকা পালন করেছে, যার কারণে বিএনপি 2006 থেকে 7 সালের সেই যে দুরভিসন্ধিমূলক নির্বাচন কমিশন সেটাকে বাতিল করে আমরা জনগণের রায় নিয়ে আবার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। বিএনপি সেখানে ভয় পায়। বিএনপি যদি ভয় না পেত তাহলে তারা 2013 সালে এই সমস্ত এই কি বলবো অরাজনৈতিক দলগুলোকে নিয়ে জ্বালাও পোড়াও করে নির্বাচন প্রতিহতর নামে হাজার হাজার স্কুল, হাজার হাজার বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ কেন্দ্র একটা তৈরি করতে পারে না কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র পোড়ালো। বিএনপি এই কাজগুলো করতো না। তারপরে কিছুই যখন পারলো না, নির্বাচন করে সরকার গঠন করলাম আমরা, তারপরে তারা 1 বছর পরে বর্ষপূর্তির নাম করে আবার দেশে 3 মাস 91 দিন খালেদা জিয়া এক বাসার মধ্যে থেকে তার লস্কর নিয়ে থেকে আমাদেরকে নির্যাতনের শেষ করলো। তখন সরকার সহ আন্তর্জাতিক পর্যায়ে তাদেরকে ধিক্কার দিল এবং দেশের সাধারণ জনগণ বিট্রে করলো। বিএনপি এখন কোণঠাসা হয়ে বসে আছে, জনগণ তাদেরকে সমর্থন দেয় না। এই কোণঠাসা হয়ে আসার প্রসঙ্গে শামা ওবায়েদ, আপনার কাছে অনেক দর্শকের প্রশ্ন আছেন। মাজারুল ইসলাম ছোটন তিনি প্রশ্ন করছেন যে বিএনপি মনে হয় ভাবছে আওয়ামী লীগ তাদের উপর পেশি শক্তির প্রয়োগ করছে, এই সব কথা তো মন্তব্য তিনি করেছেন, করে তিনি লিখছেন বিএনপিকে দেখলে মনে হয় তাদেরকে কেউ ক্ষমতায় বসিয়ে দেবে, যা কখনো হবে না। জাতীয় পার্টিকে নিয়ে ভাবার সময় এখনো হয়নি। কিন্তু শামা ওবায়েদকে জিজ্ঞেস করছি, আপনার কি মনে হয় আপনাদের আন্দোলনের দাবি আদায় আওয়ামী লীগকে বাধ্য করতে পারবেন? সহায়ক সরকারের কথা বলছেন তিনি। হ্যাঁ, আমি বিএনপি অবশ্যই পারবে, বিএনপির সাথে জনগণও আছে। কিন্তু এই যে আমি গ্রাম থেকে গতকালকে আসলাম, গ্রামে মাঝে মাঝে কারেন্ট আসে, আধা ঘন্টার জন্য গ্রামে কারেন্ট আসে। বিদ্যুতের ঝলকানি কোথায় দেখেছেন? কুইক রেন্টালের নামে দুর্নীতি হয়েছে, বাংলাদেশ ব্যাংক লুট আওয়ামী লীগের আমলে হয়েছে, এটার বিশ্বের কোথাও এই নজির নাই। তো সুতরাং ওনারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন, মানে উনি তো বারবার বিএনপিকে ক্লেম করে, এই চ্যাম্পিয়ন হয়ে তারা আরো মহা চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন ওনারা এটাতে গিনিস বুকে ওনারা যাওয়ার নাম হয়ে গেছে আওয়ামী লীগের দুর্নীতিতে। এখন সুতরাং আওয়ামী লীগের আমলে কেউ নিরাপদ নাই। ওনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, যদি আগামীবার ক্ষমতায় আসতে না পারো তাহলে টাকা পয়সা যা বানিয়েছো ওটা নিয়ে পালিয়ে যেতে হবে। তার মানে হচ্ছে যে চুরির টাকা, ডাকাতির টাকা যা বানাইছো তোমরা, দুর্নীতির টাকা, আবার ক্ষমতায় আসার যে কোনো প্রকারের ক্ষমতায় থাকতে হবে, না হলে তাদের এটা নিয়ে পালিয়ে যেতে হবে। তার মানেটা কি? এটা কোনো গণতান্ত্রিক ভাষা নয়। সুতরাং আমরা চাই যে আওয়ামী লীগ যদি জনগণ তাদের সাথে থাকে, ওনারা ক্লেম করছে জনগণ তাদের সাথে আছে, ভালো কথা, তারা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করুক। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, ওনার নেত্রী কি কখনো ওনার জীবদ্দশায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্ডারে নির্বাচনে যাবে? ওনারা এমন একটা ভাব দেখাচ্ছে লোকই বৈঠার আন্দোলন এই দেশের জনগণ দেখে নাই, বাস পুড়িয়ে মানুষ মারার আন্দোলন এই দেশের জনগণ দেখে নাই। কিসের জন্য? তত্ত্বাবধায়ক সরকারের জন্য। এবং ওনার নেতা, ওনার আন্দোলন ছাড়া, আমি যদি স্পষ্ট করে একটা প্রশ্ন করি, আন্দোলন ছাড়া একে তো আপনার কাছে মিজান রহমান চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন, শামা ওবায়েদের কাছে সহায়ক সরকার কাদের নিয়ে গঠিত হবে, নির্দলীয় লোক খুঁজে পাওয়া যাবে কিনা। আর আমি প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগ তো বলেই রেখেছে যে সংবিধানের বাইরে তারা কোনো নির্বাচন করবে না, এবং তারা আপনাদের ছেড়ে একবার নির্বাচন করে ফেলেছে। এবারও ওবায়দুল কাদের বলেছেন দাওয়াত দিয়ে নির্বাচনে আনবে না। আন্দোলন ছাড়া হোটেলে বসে সংবাদ সম্মেলন করে বক্তৃতা পাঠ করে আসলে সহায়ক সরকার আনা যাবে কিনা? আন্দোলন বিএনপি অবশ্যই করবে, সহায়ক সরকারও দিবে এবং জনগণও তাদের সাথে থাকবে। কারণ জনগণ, আমি আবারও বলেছি, জনগণ একটা যে নৌকা ভোট দিবে সেও কিন্তু একটা ভোট দিতে চায়। গতবার যেটা তারা দিতে পারে নাই 2014-তে, যে নৌকায় ভোট দিবে সেও কিন্তু একটা ভোট দিতে চায়, যে লাঙ্গলে ভোট দিবে সেও একটা ভোট দিতে চায়। কিন্তু সেই ভোটাধিকার থেকে বাংলাদেশের জনগণকে গতবার তারা সরিয়ে রেখেছে। সুতরাং এইটা জনগণ এবার সেটা মেনে নিবে না। অবশ্যই জনগণ আন্দোলনে আসবে এবং সেই আন্দোলনে আওয়ামী লীগ সরকারই বুঝতে পারবে যে তারা যদি এবার, কারণ ওনার নেত্রী ওনার এমপিদেরকে বলেছে এবার কিন্তু আমি করতে পারবো না, এলাকায় যাও কাজ করো, এলাকায় যাও কাজ করো। কারণ প্রধানমন্ত্রী নিজেও জানে যে গতবার যে ফ্রি হয়ে গেছিল এমপি, এবার আর সেটা হয়তো নাও উনি করতে পারেন। ঠিক আছে, আপনারা এটা বুঝতে পারছেন কিনা যে বিএনপি রাজপথে নামতে পারুক না পারুক, আপনারা আরেকটি বিএনপি ছাড়া নির্বাচন করতে পারবেন না? না, আমরা এরকমটা ভাবি না। আমরা ভাবি সংবিধান সম্মতভাবে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের মাধ্যমে ক্ষমতা দখল করা অথবা বিরোধী দলে থাকা। আমরা সেই পদ্ধতি অবলম্বন করতে চাই সংবিধান সম্মতভাবে। এখন কে আসবে কে আসবে না এটি নিয়ে আমাদের ভাবান্তরের কোনো বিষয় নেই। বিএনপি আসবে কি জাতীয় পার্টি আসবে কি অমুক আসবে, নির্বাচন নিবন্ধিত দলগুলো নির্বাচন করে ক্ষমতায় আসবে, এমনটা আমি চাই। এখন
এরশাদ সাহেব এখন অসুস্থ হলে হসপিটালে যাবে, ম্যাডাম হসপিটালে যাবে, কতজন হসপিটালে না 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 আমি কিন্তু কথা বলি, শ্যামা আমি কথা বলিনি, আমি কিন্তু এরপর কথা বলবো। মানে এরশাদ সাহেব অসুস্থ হলে হসপিটালে যাবে, খালেদা জিয়া হসপিটালে যাবে, আপনি হসপিটালে যাবেন, আমি হসপিটালে যাবো, যেগুলো অসুস্থ থাকলে যাবেই মানুষ, কিন্তু সুস্থ থাকলে নিবন্ধিত দল থাকলে না, অসুস্থ হলে যদি আপনি প্রয়োজন মনে করেন আপনি র্যাব না আপনি নিয়ে যাবেন, আর পুলিশ লাগলে নিয়ে যাবেন, আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী আপনি সাপোর্ট দেওয়ার জন্য বসে আছে। কিন্তু বিষয় আমি বলি সেটি হল না, আমাকে শেষ করতে দিন, সেটি হলো রাজনৈতিকভাবে আমাদের এটাই ভাবা উচিত যে নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত রাজনৈতিক দল, স্বাধীনতার পক্ষের শক্তিগুলো বাংলাদেশে সরকার পরিচালনা করার জন্য নির্বাচনের সুষ্ঠু নিয়মের মধ্যে নির্বাচন করে ক্ষমতায় আসবে। এখন ওই সময় কিন্তু নেই যে একটি দর্শক বলেছে দুধ ভাত খাই মামা বাড়ি যাই, ওই সাধনা করে লাভ নাই। সাধনা হচ্ছে এইটা, জনগণের কল্যাণ করতে গেলে সবসময় দুধ ভাত খাওয়া যাবে না, অনেক সময় না খেয়েও থাকতে হবে। সেই প্রতিজ্ঞা বিএনপির রাজনৈতিক দলের নেতৃত্বে আছে কিনা তারা ভেবে দেখুক। জনগণের কল্যাণ করতে গেলে বঙ্গবন্ধুর আদর্শকে ফলো করতে হবে। নিশ্চয়ই করে, নিঃসন্দেহে করে, না করলে কেন বাংলাদেশে উন্নয়ন হচ্ছে? বিএনপি তো জীবনে বাংলাদেশে কোনো কিছু করে যায়নি, সবই আওয়ামী লীগ করে। যেমন আলবদল আল রাজাকারের বিচার, তেমনি বাংলাদেশের উন্নয়ন কিছুই বিএনপি করেনি, আমরা করছি। এবং এই কথা বলি বিএনপির জন্য, আমরা সংশোধনও করেছি, হেফাজত না কাউমি বলেন, কিছু সংশোধন হয়েছে। ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো বাংলাদেশের নাগরিক, ওদেরকে ফেলে দেবো কেন? ওরা অন্ধকারে রেখে তাদের ভোটটা নেব, ইসলামের শুধু ভোটটা নেব আমরা না, আমরা তাদেরকে এনলাইটেন করতে চাই, সেটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। বাংলাদেশের সকল সেক্টরের মানুষ আমরা মেরেছিলাম বিএনপিকে, বিএনপিকে উস্কানি দিয়েছিল বেগম খালেদা। আমার মধ্যে কথা বলে, তাহলে আমি কিন্তু আমার কথা বলবো এরপরে। আমাকে শেষ করতেই হবে। যেমন ম্যাডাম জিয়া বলেছিল তোমরা নেমে এসো। আমাদের একজন দর্শক খুব দামি একটি মন্তব্য করেছেন যে 5ই জানুয়ারির মতো আরেকটা নির্বাচন হতেই পারে, কিন্তু যদি সেই নির্বাচনে থেকে ফিরে সকল মানুষ বলেন যে তিনি ভোট দিতে পেরেছেন, তাহলেই আসলে মানুষ নির্বাচনকে সুষ্ঠু মেনে নেবে। সেইটাই সরকারের উদ্দেশ্য, সেইটাই নির্বাচন কমিশনের উদ্দেশ্য। সকল মানুষ যেন, এই জন্য নির্বাচন কমিশন এখন থেকেই বিভিন্ন দলগুলোকে নিয়ে তাদের সাথে আলোচনা শুরু করে দিয়েছে, আলোচনা করবে যেন তারা ভোটে সুষ্ঠু হয়ে আসতে পারে। নির্বাচন কমিশন তার ইতিমধ্যে ফলাফল দেখিয়েছে। ধন্যবাদ নুরুল ইসলাম ওমর এমপি, ধন্যবাদ আব্দুল ওয়াদুদ দারা এমপি, ধন্যবাদ শামা ওবায়েদ, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ, এই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এস.এম. আশরাফুল ইসলাম পিএসসি এএসসি, বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এমডি জহিরুল ইসলাম চৌধুরী এনডিসি এবং বাংলাদেশ পুলিশের এআইজি প্রশাসন রাকফার সুলতানা খানম পিপিএম। সঙ্গে থাকবেন আপনি টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে।